হাই ভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার জাল কাঁপালো মিশর। রোমারোর পর মেসির গোলে সমতায় ফিরল আর্জেন্টিনা। রাতে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কলম্বিয়া। সেনাবাহিনীর উপরে দেশের জনগণের আস্থাশীল বললেন প্রধানমন্ত্রী। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় ভূয়সী প্রশংসা। জুলাইয়ের প্রত্যাশা পূরণে 11 দলীয় ঐক্যের মানববন্ধন। স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান। বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়ায় নাহিদের ক্ষোভ। এবং 16 জেলায় বন্যার সংখ্যা 4। সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। কক্সবাজার সহ বিভিন্ন স্থানে 8 জনের মৃত্যু। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দায় ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা মিশরের শেষ 16 ম্যাচটি ঢাবির নির্ধারিত কোনো ভেন্যুতেই দেখা হবে না। সন্ধ্যার আয়োজকদের পক্ষ থেকে দেয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজকে সব আয়োজন স্থগিত করা হয়েছে। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশমাতৃকার প্রয়োজনে এই বাহিনীকে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে। সেনাবাহিনীর উপরে জনগণের আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মানিকগঞ্জের সিংড়ায় সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে এইসব কথা বলেন তিনি। মঙ্গলবার সকাল 9:30টার দিকে সেখানে আকস্মিকভাবে উপস্থিত হন সরকার প্রধান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। ক্যান্সার আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দফতরে সাক্ষাৎ করেন তিনি। এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। একই সঙ্গে মা ফাতেমাতুজ জোহরাকে চাকুরির আশ্বাস দেন সরকার প্রধান। আগামী 6 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, এর মাধ্যমে তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এর মধ্যে জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের কারিগরি সহায়তায় চীনের ইতিবাচক সাড়া মিলেছে বলেও জানান মন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে আমরা ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট করার জন্য চায়না সফর করেছিলাম। চায়না সরকারের আন্তরিকতায় আমরা টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করছি 6 মাসের মধ্যে আমাদের এই কার্যক্রম সমাপ্ত হবে এবং ওই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের স্বপ্ন তা বাস্তবায়ন করার লক্ষ্যে জনাব তারেক রহমানের নেতৃত্বে এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণরূপে উদ্যোগ গ্রহণ করব। দেশের স্বাস্থ্য খাত বহু বছর ধরেই অবহেলিত শিকার, এমন মন্তব্য করে প্রখ্যাত চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জুবাইদা রহমান বলেন, এই খাতের ঘাটতি চিহ্নিতকরণে কাজ করছে সরকার। আর দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের অঙ্গীকার করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যদিও এখানে জনবল ঘাটতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাত হোসেন। সকালে স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়ন পথরেখা বিষয়ক কর্মশালায় এইসব কথা বলেন তারা। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। রাজধানীর গুলশানে বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়।
এতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত ওষুধের মান যথেষ্ট ভালো, যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে। এখন স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ে দিতে কাজ করছে সরকার। সেক্ষেত্রে জনবল ঘাটতি বড় চ্যালেঞ্জ। এজন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। Most of our medicine carries very high dignity, high quality medicine is being exported in different countries, and they are happy with our medicine by using in case of the patients in their country. Our morale should be high among the doctors also, because they have to love the patient. অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে বিনিয়োগে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মানসম্মত সেবা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। The government has to deliver what we have promised. And healthcare is one thing we have promised to our people. So I think with our leader, with the hard work, given the opportunities, our entrepreneurs, as I said, are one of the best in the world. প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত চিকিৎসক জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন অবহেলার শিকার। জনগণকে তাদের স্বাস্থ্য ব্যয়ের ৭২% নিজেদের পকেট থেকে দিতে হয়। এর ফলে দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে অসুস্থতা। We aim for disease prevention and health awareness to deliver services door to door in villages. Trained health workers will initially focus on identifying diarrhea, high blood pressure, diabetes, malnutrition, and other problems, strengthening prevention and awareness, and prioritizing care for women, children, and elderly. স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, তাই এই খাতের ঘাটতি চিহ্নিতে সরকার কাজ করছে বলেও জানান জুবাইদা রহমান। We can be ambitious but also practical. I hope this consultation will lead to concrete next steps and locally grounded pathways for health entrepreneurship training in Bangladesh. Commitment to the future of health in Bangladesh. তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আগস্টের দ্বিতীয়ার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, অক্টোবরে শুরু হবে স্থানীয় সরকারের ভোট, চলবে 10 থেকে 12 মাস পর্যন্ত। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতে পালিয়ে থেকে বাংলাদেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর নির্দেশ দেয়া আওয়ামী লীগ নেতাদের ফেরত চাওয়া হবে। অতিরিক্ত বিদ্যুৎ বিল ও খাদ্য নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় জুন মাসের ভুতুড়ে বিল নিয়ে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকৃত ব্যবহারের তুলনায় কয়েক গুণ বেশি বিল করা হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের ব্রিফিংয়ে উঠে আসে এই ইস্যুটি। তিনি বলেন, বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে, সত্যতা পাওয়া গেলেই ব্যবস্থা। 26 সালের অন্যান্য মাসের তুলনায় জুন 2026 মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল দাবির অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে সংশ্লিষ্ট বিতরণকারী সংস্থার সাথে যোগাযোগের জন্য সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্ত করা হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি দুঃখজনক হলেও আইনি কাঠামো অনুযায়ী তা অপরাধ হিসাবে গণ্য হবে না। নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন। তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য। জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। 5 আগস্টের পর পালিয়ে ভারতে আশ্রয় নেয়াদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এদের অনেকেই মামলার আসামি আছেন, এদের অনেকের নামে ওয়ারেন্ট আছে, কারো কারো নামে সাজা হয়ে গেছে। সুতরাং তারা যেন ওখানে
আমাদের কাছে হস্তান্তর, কথা বলা দূরে থাকুক, তাদেরকে তো আমাদের কাছে হস্তান্তর করারই কথা আছে। এ সময় স্থানীয় সরকার নির্বাচন এবং তফসিলের দিন তারিখ জানান ডাক্তার জাহিদুর রহমান। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। প্রয়োজনের তুলনায় দেশে 9,02,815 মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। এখন 9,02,815 মেট্রিক টন বেশি আছে নিরাপদ মজুদের তুলনায়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। খাদ্য ব্যবসায়ী আছে। জোর করে নয়, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও গাছের চারা বিতরণ শেষে তিনি কথা বলেন। সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। নির্বাচিত সরকার এটা জোর করে ক্ষমতায় আসেনি, জনগণের প্রতি তার দায়িত্ববোধ আছে, জনগণের কাছে জবাবদিহিতা করে এই সরকার। কারণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সরকার, বিএনপির এই সরকার ক্ষমতায় এসেছে। আপনারা দেখেছেন যে স্কুলের ছাত্রদেরকে স্কুল ব্যাগ দেওয়া হবে, জুতা দেওয়া হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৈরি করে যাওয়া ভঙ্গুর অর্থনীতি বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মঙ্গলবার দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের 42 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষমতায় আসার আগেই রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে বিএনপি সরকার। নাগরিকদের উদ্যোক্তা মনোভাব কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তথ্যমন্ত্রী। সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি, একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। আপনারা সবাই জানেন কি পরিমাণ টাকা এখানে বিদেশে পাচার করা হয়েছে, কি পরিমাণ টাকা এখানে কর ব্যবস্থার বাইরে পড়ে আছে, কি পরিমাণ টাকা এখানে রাজস্ব আদায়যোগ্য হওয়া সত্ত্বেও রাজস্বের আওতায় আনা যায়নি, এবং রাষ্ট্রের এইভাবে বঞ্চিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলিকে আমাদের চিহ্নিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পরে বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে এসব কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, খুব দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়ে সুখবর আসবে। তবে এবার মালয়েশিয়া নয়, বাংলাদেশেই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। এর ফলে সিন্ডিকেট এবং দুর্নীতি এড়াতে সরকার ও এজেন্সিগুলির সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দেওয়ার কথা বলেন মন্ত্রী। সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে ইনশাআল্লাহ, খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের শ্রমবাজারে আমাদের মিডল ইস্টে, আমাদের জাপান, আমাদের কোরিয়া, আমাদের মরিশাস, আমাদের ওমান, সৌদি আরব। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে মানিক মিয়া এভিনিউতে মানববন্ধন করেছে 11 দলীয় ঐক্য। পরে এইসব দাবির পক্ষে জাতীয় সংসদের স্পিকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন জোট নেতারা। জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি দেয় 11 দলীয় ঐক্য। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিতের দাবিও জানান জোট নেতারা। জুলাইয়ের বেনিফিশিয়ারি দলটি, তার নাম কি? বিএনপি। বিএনপি অলওয়েজ বেনিফিশিয়ারি দল। ক্ষমতায় গিয়ে যারা বুকের তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে তাদেরকে ক্ষমতায় পাঠিয়েছে, তারা কখনো সেই দলকে, সেই লোকদেরকে সম্মান করে নাই। আওয়ামী লীগের মতো বিএনপিও যদি একনায়কতন্ত্র কায়েম করে, তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। টাঙ্গাইলের সখীপুরে জুলাই পদযাত্রায় তালতলা
চত্বরে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন যদি আবারও দলীয়ভাবে কাজ করে তাহলে তাদের পরিস্থিতি 5 আগস্টের চেয়েও ভয়াবহ হবে। এই সময় দলের মুখ্য সংগঠক সাজ্জিদ আলম বলেন, বর্তমান সরকারের অনেক নেতাকর্মী অতীতে আওয়ামী লীগের সময় গুম, খুন, হামলা ও মামলার শিকার হলেও জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। বাংলাদেশকে আবারও সেবার একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ভাইদের উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে। এই গুমের অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, দুদকের অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো ছিল, বর্তমান সরকার সেই অধ্যাদেশগুলোকে রহিত করেছে, বাতিল করেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপের পর অবশেষে স্থলনিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা উত্তাল রয়েছে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের 6 বিভাগে ভারী বর্ষণের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 48 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে তিস্তা সহ দেশের উত্তর, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদ নদীর পানি আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে দ্রুত বাড়তে পারে। এতে তিস্তা নদীর বিপদসীমা অতিক্রম করতে পারে এবং 16 জেলায় বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারী বর্ষণে বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী নদী এবং খাগড়াছড়ির চেঙ্গি এবং মাইনী নদী সহ খালছড়ায় পাহাড়ি ঢালের পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সংখ্যা তৈরি হয়েছে। এতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থমকে গেছে জনজীবন। গেল 24 ঘন্টায় খাগড়াছড়ি জেলায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে ছোটখাটো পাহাড় ধসের ঘটনাও ঘটছে। ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে প্রশাসনের কার্যক্রমও শুরু হয়েছে। এদিকে দুর্যোগের কবলে পড়ে কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা এবং মংলা সহ দেশের বিভিন্ন স্থানে 8 জনের মৃত্যু হয়েছে। সুন্দরবনে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বিভিন্ন জায়গায়। বৃষ্টির লেগে আজকে 3 দিনেতে ভাড়া মারতে পারি না। চলতি বছরের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য শহরের তালিকায় 3য় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশের 173টি শহরে এই সূচকে বাংলাদেশের অবস্থান 171তম। সোমবার ব্রিটেনের সমসাময়িক ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের EIU বার্ষিক বাসযোগ্য শহরের তালিকায় এই তথ্য উঠে এসেছে। আর্থসামাজিক স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো সহ নানা 30টির বেশি গুণগত ও পরিমাণগত সূচক বিশ্লেষণ করে ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট প্রতি বছর 173টি শহরে এই তালিকা তৈরি করে। EIU এর বাসযোগ্য শহরের তালিকায় চলতি বছরের জরিপে 100 নম্বরের মধ্যে 42 স্কোর পেয়েছে ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল দ্বিতীয় দিনের শুনানি হয়েছে। শুনানিতে এই সংশোধনী পুরোটাই বাতিলের দাবি করেন রিটকারীর পক্ষের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। যদিও শুনানিতে অংশ নেওয়া জামায়াতে আইনজীবী শিশির মনির জানান, মৌলিক বিষয়ে আদালতের দ্বারা সমাধান হলেও নীতিগত বিষয়গুলো জুলাই সনদ অনুযায়ী সংসদের দ্বারাই সমাধান হওয়া উচিত। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, গণভোট বাতিল সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে সংবিধানের 15 সংশোধনীর কিছু বিষয় বহাল রেখে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। পরে 2025 সালের 3রা নভেম্বর এর বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়। লিভ টু আপিলের দ্বিতীয় দিনের শুনানিতে রিটকারী পক্ষের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া এই সংশোধনীর পুরোটা বাতিল চান। পঞ্চদশ সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত। দুটো কারণে, এক হলো এটা খুবই অস্বচ্ছ একটা প্রক্রিয়ায় পাশ করা হয়েছে এবং এটা একটা ব্যাপক সংশোধনী যেটা
সংবিধানের একটা পুনর্লিখনের মতন, এবং এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের চরিত্র পরিবর্তন করা হয়েছে। জামায়াত পক্ষের আইনজীবী শিশির মনির শুনানিতে অংশ নেন। রাষ্ট্রের মৌলিক বিষয়গুলো আদালতের মাধ্যমে মীমাংসিত হলেও নীতিগত বিষয়গুলো জুলাই সনদ অনুযায়ী সংসদের দ্বারাই হওয়া উচিত বলে জানান তিনি। আমাদের সাবমিশন হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা নীতি কথা বা মৌলিক বা প্রস্তাবনায় যে সমস্ত পরিবর্তনের সূচনা করা হয়েছিল এগুলো যেন আদালত সিদ্ধান্ত না নিয়ে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়। সংসদ সেগুলো বিতর্ক করে সিদ্ধান্ত গ্রহণ করবে জুলাই চার্টারের আলোকে। বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে এই আপিল শুনানি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। আবারও খেলার খবর, ক্রিকেট। আইসিসি নারী টি-20 ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার বেথ মুনি। দুর্দান্ত বিশ্বকাপ পারফরমেন্সের সুবাদে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো র্যাঙ্কিংয়ে এই শীর্ষস্থান অর্জন করেন তিনি। 2 থেকে 3-এ নেমেছেন দক্ষিণ আফ্রিকার লরা ভুলভার্ট। শীর্ষ 10-এ আর পরিবর্তন নেই। 3 ধাপ এগিয়ে 11 নম্বরে উঠেছেন ভুলভার্টের স্বদেশী তাজমিন ব্রিটস। বাংলাদেশের সেরা নিগার সুলতানা 1 ধাপ নেমে এখন আছেন 20-এ। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শ্রীচারানি। 3 থেকে 2-এ উঠেছেন আরেক বাঁহাতি স্পিনার ইংল্যান্ডের সোফি এক্সলিনটন। শেষ খবর মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মিশরকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। রাত 2টায় সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কলম্বিয়া। সেনাবাহিনীর উপর দেশের জনগণের আস্থাশীল, বললেন প্রধানমন্ত্রী। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় ভূয়সী প্রশংসা। জুলাইয়ের প্রত্যাশা পূরণে 11 দলীয় ঐক্যজোটে মানববন্ধন। স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান, বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়ায় নাহিদের ক্ষোভ। এবং 16 জেলায় বন্যার সংখ্যা 4, সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। কক্সবাজার সহ বিভিন্ন স্থানে 8 জনের মৃত্যু। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।